প্রিয় শিক্ষার্থীরা, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2022-এ নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছে আমি শামীম আহমেদ, প্রভাষক, গণিত বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানুয়ারি 2 তারিখ থেকে তোমরা প্রত্যেকে সশরীরে ক্লাসের জন্য লেকার্সের প্রাঙ্গণকে উন্মুক্তভাবে আলোকিত করেছিলে। তোমরা প্রত্যেকে আনন্দ পেয়েছো, আমরাও অনেক ভালো লেগেছে যে তোমরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে এসেছো, ক্লাস করেছো আনন্দের সহিত। কিন্তু করোনা অতি মহামারীর কারণে সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী আজ 23 তারিখ থেকে তোমাদের সশরীরে ক্লাসরুমে বসে যে পাঠদান, সে পাঠদানটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আর লেকার্স কর্তৃপক্ষ আমরা থেমে না থেকে তোমাদের জন্য সাথে সাথে অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা আমরা শুরু করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যাতে পড়াশোনার ত্রুটি না হয়, তোমরা যাতে কন্টিনিউ পড়াশোনার ধারাবাহিকতায় বজায় রাখতে পারো, তার জন্যই কিন্তু আমরা আজ থেকে অর্থাৎ 23 তারিখ থেকে আমাদের অনলাইন কার্যক্রম আমরা শুরু করলাম। তোমরা ইতিমধ্যে প্রত্যেক ক্লাসের নতুন শ্রেণীতে উঠে নতুন পাঠ্যক্রম, নতুন বই হাতে পেয়েছ। যেহেতু নতুন বই হাতে পেয়েছ, তোমরা যারা সায়েন্সে পড়ো, যারা আর্টসে পড়ো, যারা কমার্সে পড়ো, প্রত্যেকে তার বিষয়ভিত্তিক বইগুলো অবশ্যই দেখে নিয়েছ যে কি কি বই আছে। সে আলোকে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হলাম তোমাদের সাধারণ গণিতের বিষয়ে একটু আলোচনা করা, বা তোমরা গণিতকে কতটুকু ভালোবাসবে, গণিতকে ভয় করবে না, না করে গণিত চর্চা করতে হবে, তাহলে তুমি গণিতের মজা পাবে। কিন্তু তোমরা যদি প্রত্যেকে গণিতকে ভয় পাও, তাহলে গণিত তোমার উপর আগ্রাসন হয়ে বসবে, তখন তুমি গণিতকে দেখলে থর 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 করে কাঁপবে। তো প্রিয় শিক্ষার্থীরা, বাসায় কন্টিনিউ প্রতিনিয়ত 1 থেকে 1.5 ঘন্টা নিজে, নো হোম থিয়েটার, নো কোনো শিক্ষক বাদ দিয়ে নিজেকে প্রত্যেক জায়গায় তুমি যেখানে যা পড়াশোনা করো, তোমার নিজেকে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা গণিত করতে হবে। তুমি যদি নিজে ভালো করে গণিত করো, তুমি অন্যান্য সকল সাবজেক্টে অটোমেটিক্যালি ভালো রেজাল্ট করবে। কারণ তোমাকে ভালো স্টুডেন্ট হওয়ার জন্য, তোমাকে ভালো মানুষ হওয়ার জন্য, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হওয়ার জন্য তোমাকে গণিত ভালো পারতে হবে, ভালোভাবে গণিত শিখতে হবে। গণিতের যে ভীতি, সেই ভীতিকে তোমাকে জয় করতে হবে। তবেই তুমি একজন প্রকৃত মানুষ হতে পারবে, প্রকৃত শিক্ষিত হতে পারবে, প্রকৃত পক্ষে সমাজ, দেশ, রাষ্ট্রের জন্য তুমি উপকার বয়ে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে গণিত বই আছে, সেই গণিত বইতে তোমরা 8ম শ্রেণীতে যেহেতু সম্পূর্ণ ক্লাসগুলো সশরীরে পাও নাই, সেই ক্লাসগুলো তোমরা অনলাইনে পেয়েছিলে। তো গণিত বইতে তোমাদের কয়েকটি পার্ট আছে। তোমাদের যখন পরীক্ষা হবে বা পরীক্ষার মূল্যায়ন করা হয়, সেখানে 3টি বা 4টি বিভাগে তোমার এই গণিত বইকে বিভাগ করা হয়। সেখানে প্রথমে ক বিভাগ থাকে তোমার বইয়ে, যে প্রথমে যেটা আছে সেটা হবে ক বিভাগ। ক বিভাগ যেটা, সেটা হবে বীজগণিত অংশ। ক বিভাগ যেটা বীজগণিত অংশ, সে বীজগণিত অংশ থেকে 3টি প্রশ্ন হয়ে থাকে। 3টি প্রশ্ন থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর খাতায় লিখতে হয়। তাহলে বীজগণিত অংশে যতগুলো অধ্যায় রয়েছে, সে সবগুলো অধ্যায় থেকে 3টি প্রশ্ন হতে পারে বা হবে। চূড়ান্ত এইচএসসি পরীক্ষা পর্যন্ত তুমি যতটুকুই যাওয়া, ক্লাস 9-এ যতগুলো পরীক্ষা আছে, ক্লাস 10-এ যতগুলো পরীক্ষা আছে, তাহলে তোমার বইয়ের প্রথম বিভাগ হচ্ছে ক বিভাগ, যেটা বীজগণিত অংশ। 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের আনসার করতে হয়। খ বিভাগ, যেখানে রয়েছে জ্যামিতি,
জ্যামিতিতে তোমার ষষ্ঠ অধ্যায় রয়েছে, সপ্তম অধ্যায় রয়েছে, অষ্টম অধ্যায় রয়েছে, 15তম অধ্যায় রয়েছে। এই 4টি অধ্যায় নিয়ে তোমার জ্যামিতি, যেখান থেকে 3টি প্রশ্ন হবে। একটি প্রশ্ন হবে সম্পাদ্য নিয়ে, আর 2টি প্রশ্ন হবে উপপাদ্য নিয়ে। এভাবে তোমার ক্লাস 9-এ, ক্লাস 10-এ, এসএসসি পরীক্ষা পর্যন্ত এই হচ্ছে তোমার যে জ্যামিতিক অংশ, তার মার্কস ডিস্ট্রিবিউশন। প্রশ্ন থাকবে 3টি, তোমাদের প্রত্যেককে 2টি করে প্রশ্নের উত্তর করতে হয়। গ বিভাগ, যেটা তোমরা আগে কখনো পাওনি। গ বিভাগে রয়েছে ত্রিকোণমিতি ও পরিমিতি। গ বিভাগ তোমার বইয়ের গ বিভাগে রয়েছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, অর্থাৎ ত্রিকোণমিতি এবং পরিমিতি নিয়ে আরেকটি বিভাগ, যেখান থেকে 3টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন থাকবে, তুমি 2টি প্রশ্নের আনসার করবে। ত্রিকোণমিতি তোমার জন্য সম্পূর্ণ নতুন, কারণ তুমি অষ্টম শ্রেণীতে জ্যামিতি পেয়েছো, বীজগণিত পেয়েছো, ত্রিকোণমিতির অধ্যায়টা তোমার জন্য ছিল না। তাহলে এখানে নতুন একটি জিনিস পাবা, ত্রিকোণমিতি। পরিসংখ্যান সম্পর্কে তোমরা প্রত্যেকে ছোটখাটো বা মুষ্টিমেয় হালকা ধারণা আছে, কারণ তোমরা অষ্টম শ্রেণীতে 3য় অধ্যায়, যে পরিমাপের একটি অধ্যায় ছিল, তোমরা 3য় অধ্যায়ের অঙ্কগুলা শিখেছিলে, 3য় অধ্যায়ের অঙ্কগুলা করেছো। সে 3য় অধ্যায়ের অঙ্কগুলোই হচ্ছে পরিমিতির অংশ। তাহলে আমরা এখানে পরিমিতি সম্পর্কে শিখবো, এখানে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে শিখবো। ঘ বিভাগ, যেখানে থাকবে পরিসংখ্যান, পরিসংখ্যান 4টি বিভাগের ভিতরে একটি বিভাগ পরিসংখ্যান, যেখান থেকে 2টি প্রশ্ন থাকবে, আমাদেরকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে ক বিভাগ থেকে 2টি প্রশ্ন, খ বিভাগ থেকে 2টি প্রশ্ন, গ বিভাগ থেকে 2টি প্রশ্ন, আর ঘ বিভাগ থেকে একটি প্রশ্ন। এই মোট 60টি প্রশ্নের উত্তর করতে হয়। 7 গুণন 10, 7 10 70, আর 30 নম্বর থাকবে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অষ্টম শ্রেণীতেও এই যে পরিসংখ্যান লাস্টের একটি টপিকস আছে বিভাগ, এই পরিসংখ্যান সম্পর্কে তোমাদের একটু ধারণা আছে, কারণ অষ্টম শ্রেণীতে তোমরা পরিসংখ্যান করেছো, সেখানে গড় করেছো, মধ্যক করেছো, পাই চিত্র করেছো, এই ধরনের। অর্থাৎ ওখানে হালকা ধারণা ছিল, এখানে বিশাল বিশাল ধারণা সম্পর্কে তোমরা শিখতে পাবা এবং মজা পাবা। যে দৈনন্দিন জীবনে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, যে ধরনের লোক জনসংখ্যার বৃদ্ধির কারণে যে ধরনের গ্রাফ আমরা পাচ্ছি, একই রকম ভাবে মৃত্যুর হারের জন্য, একই রকম ভাবে আমাদের যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে, বিশেষ করে ক্রিকেট খেলায়, সেখানে আমরা কোন ধরনের পরিসংখ্যানে কোন ধরনের চিত্র বা গ্রাফ ইউজ করে থাকি, সেটা আমরা এই পরিসংখ্যান থেকে তথ্য পাবো। তাহলে পরিসংখ্যানটা গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা বাংলাদেশের সামষ্টিক অর্থে মানুষের আয় ব্যয় জীবনধারা এর উপর নির্ভর করে আলোচনা করা হয়ে থাকে। সেই সম্পর্কেও আমরা পর থেকে বিস্তারিত জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার একবার বিনীতভাবে উপদেশ বা নির্দেশ থাকবে যে তোমরা বাসায় এই যে অল্প কিছু দিনের জন্য হলো তোমরা স্কুলে এসে সশরীরে ক্লাস করতে পারবে না, কিন্তু বাসায় নিজ টেবিলের সামনে বসে আমরা যে বিষয় শিক্ষক সকল বিষয় সম্পর্কে তোমার যে টপিকস গুলো বলবে বা যেগুলা করাবে, সেগুলো অবশ্যই আয়ত্ত করবে এবং খাতায় লিখবে। তো আজকে প্রাথমিকভাবে আমি তোমাদেরকে প্রত্যেককে যে গণিতের মার্কস ডিস্ট্রিবিউশন, গণিতের বইতে কি কি আছে এই সম্পর্কে একটু ধারণা দিলাম। তোমরা প্রত্যেকে টেবিলের সামনে বসবে, যার যার বই আছে বই রাখবে, আর না হয় প্রত্যেকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং খাতায় লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি শুরুতে তোমাদের ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা করব। পরের ক্লাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাহলে আজকে ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা হবে। সেই ত্রিকোণমিতিটা কিভাবে কাজ করতে হয়, ত্রিকোণমিতিতে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এটা বিষয়টা কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
ত্রি মানে তিন, মিতি মানে পরিমাপ, অর্থাৎ একটি ত্রিভুজে তিন কোণ, একটি ত্রিভুজে যে তিনটি কোণ আছে সেই তিনটি কোণের পরিমাপ নির্ণয়ের জন্য ত্রিকোণমিতি ব্যবহৃত হয়ে থাকে। ত্রিকোণমিতিতে বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, সেখানে 6টি অনুপাত রয়েছে, সেই অনুপাতগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকব। আঁকলাম এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমার বোর্ডে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এ বি কোণ সমান হবে 90 ডিগ্রি কোণ। বাকি এ কোণ এবং সি কোণ এগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ। বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, সি কোণ এবং এ কোণ, এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, কারণ এই দুইটা কোণের যোগফল আর এই কোণের যোগফল, এই তিনটি কোণের যোগফল একসাথে হবে 180 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এ বি সি সমকোণী ত্রিভুজে যে তিনটি বাহু রয়েছে, এই তিনটি বাহুর নির্দিষ্ট তিনটি নাম রয়েছে। আমরা সেই নামগুলো আজকে শিখব, যে তিনটা ত্রিভুজের তিনটি বাহুর নাম কি। এটাকে বলা হয়, এটাকে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এ বি বাহু হচ্ছে লম্ব, বিসি বাহু সমান হচ্ছে ভূমি, এসি বাহু হচ্ছে অতিভুজ। যেহেতু আমি বললাম যে আমরা ত্রিকোণমিতিতে কিছু অনুপাত রয়েছে, সেই অনুপাতগুলো শিখব, তাহলে এখানে রয়েছে এই কোণটাকে যদি সূক্ষ্ম কোণ, যেহেতু এটাকে আমি থিটা কোণ ধরলাম, এই চিহ্নটার নাম হচ্ছে থিটা। এই চিহ্নটার নাম হচ্ছে থিটা। এটা ইতালিয়ান অক্ষর, এটা ইতালিয়ান অক্ষর থিটা। সূক্ষ্ম কোণের ক্ষেত্রে যখন কোণের পরিমাণ অজানা, এটা কত ডিগ্রি, এটা কি 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 55 ডিগ্রি, অজানা কোণ। অজানা কোণকে অনির্দিষ্ট কোনো সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, যেটা হচ্ছে থিটা কোণ। এটা হতে পারে বেটা কোণ, তোমরা ফিজিক্সে পাবা, এটা হচ্ছে বিটা। তাহলে থিটা কোণ, বেটা কোণ, আলফা কোণ, আলফা। এর মধ্যে যে কোনো কোণ নিয়ে আলোচনা হতে পারে। তো আমরা ত্রিকোণমিতিতে বেশিরভাগ ক্ষেত্রে এই থিটা কোণ ইউজ করব। থিটা মানে কি, এভাবে ও লেখে মাঝখান দিয়ে কেটে দেওয়া, এটা হচ্ছে থিটা কোণ। তাহলে আমরা ত্রিকোণমিতিতে থিটা কোণ ইউজ করব। আমি এখানে যে চিত্রটা আঁকলাম, সেই চিত্রতে আমি তোমাদেরকে দেখালাম যে সি কোণটা হচ্ছে থিটা কোণ, সি কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে যখন সি কোণ হচ্ছে থিটা কোণ, এই কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব। সি কোণ থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে এবি হবে লম্ব। যদি এখানে হতো থিটা কোণ, তাহলে বিসি হতো লম্ব। সব সময় কোণের সাপেক্ষে কোণের বিপরীত বাহু হবে লম্ব। একটু মনোযোগ দিয়ে বা খাতায় ভালো করে লিখে নিবে যে কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু লম্ব। এখানে যদি থাকতো থিটা, তাহলে এটা হতো লম্ব। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজের সাথে সংশ্লিষ্ট সন্নিহিত বাহুটাই হচ্ছে ভূমি। প্রিয় শিক্ষার্থীরা,
আমাকে এখানে 6টি অনুপাত সম্পর্কে শিখতে হবে। আমরা বলে থাকি ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার একটা কৌশল, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে তার মানে কি সাগরের পানিটা অতি লবণাক্ত, সাগরের পানি অতি লবণাক্ত। এই জন্য বলা হচ্ছে সাগরে পানি আছে, লবণ আছে, বা সাগরে লবণ অতি। তাহলে আমি এখানে একটা জিনিস আনলাম, সাগরে লবণ আছে, সাগর মানে হচ্ছে সাইন, সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, আছে মানে হচ্ছে অতিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাগরে শব্দের অর্থ হচ্ছে সাইন, SIN সাইন, সিন নয় সাইন। লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। অর্থাৎ এই ত্রিকোণমিতি থেকে আমাকে যদি সাইন থিটা বের করতে হয়, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। পরবর্তীতে এ হচ্ছে একটা যে সাইন থিটার মান কিভাবে বের করতে হবে, আর সাইন থিটার সাথে এই ত্রিভুজের কোন কোন বাহুর সম্পর্ক। এবার কবরে ভূত আছে, যে কোনো মানুষ বা যে কোনো লোকজন যখন রাত্রির বেলায় বা দিনের বেলায় একাএকি কবরের পাশ দিয়ে যায়, তখন তারা একটু ভয় ভয় পেয়ে থাকে যে কবরে ভূত আছে, ভূত থাকে। অতি রাত্রে যদি একা একা কেউ যায়, তাহলে মনে রাখার একটা কৌশল, কবরে ভূত আছে, কবর, কবর থেকে হয় কস, কস, কবর মানে কস, ভূত, ভূত মানে হচ্ছে ভূমি, ভূত মানে ভূমি।